এই জায়গাটার কথা লোকালরাও জানে না, এতটাই ঘন জঙ্গলের ভিতরে গুহাটা। ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে প্রায় 1 মাস ধরে ভ্রমণ করার পর সময় এসেছে বিদায় জানানোর। কিন্তু তার আগে দেখা বাকি বেশ কিছু জায়গা। সুলাওয়েসি একটি বড় দ্বীপ হলেও এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কিছু ছোট ছোট দ্বীপ, যার মধ্যে একটি দ্বীপ হলো বাঙ্গাই লাউট। এই দ্বীপে ছিলাম বেশ কয়েকদিন এবং দেখে ফেলেছি বেশ কিছু জায়গা। প্রথমে দেখেছি পান্তাই বঙ্গ সমুদ্র সৈকত, তারপর চলে গেছি সামুদ্রিক যাযাবর বাজাও উপজাতির গ্রাম পপেসিতে। এই যাযাবর গোষ্ঠী সমুদ্রের নিচে প্রাণী শিকারের জন্য বিশেষভাবে বিবর্তিত। এদের প্লিহা বা স্প্লিন সাধারণ মানুষের থেকে 50% বেশি আয়তনের হয়। সেখানে দেখিয়েছি তাদের জীবনযাত্রা। আর পপেসি থেকে খুব কাছেই পড়ে দুটো সুন্দর সমুদ্র সৈকত, যার একটির নাম লং বিচ। বিচটি লম্বা আকৃতির হওয়ায় এর নাম লং বিচ। তারপর চলে গেছি ওয়ামা বিচে। এই ওয়ামা বিচের ভিতরেই আছে একটি কালো জলের লেগুন, যার চারিদিকে ছড়িয়ে আছে ম্যানগ্রোভ। আর সেখানে পাওয়া যায় বেশ কিছু বিরল প্রজাতির পাখিও। পরের দিন চলে গেছিলাম এমন একটি ভাসমান গ্রামে যেখানে কোনোদিনই কোনো বহিরাগত যায়নি, এমনকি এর নামও নেই কোনো মানচিত্রে। এটিও একটি সামুদ্রিক যাযাবরদের গ্রাম। মাত্র 11টি বাড়ি আছে এই গ্রামটিতে। সেখানে গিয়ে দেখলাম কিভাবে কষ্ট করে মানুষ বেঁচে থাকে সেখানে। তবে যাওয়ার পথে দেখেছিলাম দুটি বিচ। একটির নাম মারিয়াম বিচ, যা আমার দেখা সবচেয়ে সুন্দর বিচগুলোর মধ্যে একটা, আর আরেকটি বিচের নাম মালিসো বিচ। যদিও সমুদ্র অশান্ত থাকায় নামতে পারিনি সেখানে, এবং অবশেষে ফেরার পথে দাঁড়িয়েছিলাম একটি নারকেল বাগানে, যেখানে যত ইচ্ছা নারকেল খান, কেউ কিছু বলবে না, কারণ এখানে এত নারকেল হয় যে উদ্বৃত্ত নারকেল ফেলে দিতে হয়। আজ আপনাদের এমন কয়েকটা জায়গা দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, খুব কম মানুষই এই সব জায়গার ব্যাপারে অবগত। সেই জন্য বেরিয়ে পড়লাম দ্বীপের পশ্চিম অভিমুখে। সেখানে আছে একটি ছোট গ্রাম যার নাম পাশের পুঁথি। তবে পাশের পুঁথি যাওয়ার আগে গুগল ম্যাপসে দেখলাম একটি বিচ পড়ছে, তাই ভাবলাম ওটা একবার ঘুরেই যাওয়া যাক। সেই বিচের নাম লাম্বাগান পাউনো। এই যে সমুদ্র দেখতে পাচ্ছি, এবার চলে এসেছি ওয়েস্ট কোস্টে। এই গ্রামটা অন্যান্য গ্রামগুলোর তুলনায় অনেকটাই বড়। আমি যে হোমস্টেতে আছি সেই ওনারেরও এই গ্রামটায় একটা বাড়ি আছে। একটা ছোট পাড়ার মধ্যে দিয়ে বিচের রাস্তাটা গেছে। সেই পাড়ার মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম বিচের পার্কিং লটে। আশেপাশে কোনো লোক দেখতে পেলাম না। লাম্বাগান পাউনো লেখা গেটের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করলাম। টিকিট কাউন্টারে লোক নেই, তাই ঢুকে গেলাম। জানি না কত টাকার টিকিট ছিল। এখানে কিন্তু ঢেউ আছে সমুদ্রে, অল্প কিন্তু ঢেউ আছে। অন্যান্য বিচগুলোতে সেরকম ঢেউ দেখতে পাইনি। বিচটাকে খুব একটা এক্সট্রা অর্ডিনারি বলবো না, মানে এই দ্বীপে যে বিচগুলো আছে সেই অনুসারে খুবই অর্ডিনারি, কিন্তু মোটের ওপর সময় কাটানোর জন্য ভালোই। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা যাব পাসিরপুতি ভিলেজ, এবং ওখান থেকে মানে পরের যে বিচগুলোয় আমরা যাব সেটার জন্য পাসিরপুতি ভিলেজ থেকে একটা বোট হায়ার করতে হবে। লাম্বাগান পাউনো থেকে বেরিয়ে পড়লাম। একের পর এক নির্জন ছোট ছোট গ্রাম পেরিয়ে পৌঁছে গেলাম পাসিরপুতি গ্রামে। কিন্তু গিয়ে একটা খারাপ খবর পেলাম। Now no boat. নো বোট? এখানে বলছে বোট নেই, বোটটা অন্য কোথাও বেরিয়ে গেছে আর কি। মানে একটাই বোট মনে হয়, বুঝতে পারছি না কি করব। একটু ভাবনা চিন্তা করতে হবে। এইটা দেখার জন্যই এত দূর থেকে এলাম, যদি না দেখি খারাপ লাগবে। পাসিরপুতি গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। ভাবলাম এই জেলে নৌকা করেও তো যাওয়া যেতে পারে, যদিও সেটা কতটা নিরাপদ হবে বুঝতে পারছিলাম না। দূর থেকে দেখলাম একটা নৌকা আসছে, তাকেই জিজ্ঞাসা করব আমায় নিয়ে যেতে পারবে কিনা। মনে হচ্ছে এই বোটটায় যাওয়ার সুযোগ হবে। How much? How much? Tanjung Gunung Teluk Lalang. How much?
How much? Per price? Money. Tanjung Gundul, Teluk Lalong, 2. নৌকায় উঠে পড়লাম। এখানে সব সময় দেখেছি কোনো না কোনো বাচ্চা সমুদ্রে খেলা করছে। এখানে এটাই বাচ্চাদের বিনোদনের একমাত্র মাধ্যম। হ্যালো। তো একটা বোট পেয়েছি, মানে একজন ফিশারম্যান নিয়ে যেতে রাজি হয়েছে, এবং বোটটার অবস্থা খুব একটা ভালো না, মাছ ধরার বোট এটা, ভয় লাগছে একটু। আর এখানে সমুদ্র ভালোই ঢেউ আছে, আর ওই দিকটায় বুঝতে পারছি ঢেউ আছে। দেখা যাক, এসছি যখন দেখতে তো দেখতেই হবে। নৌকার মোটর চালু করা হলো। কয়েকটা ভাসমান জেলে নৌকা পেরিয়ে এগিয়ে চললাম। পাশিরপুথি গ্রামের বাড়িগুলো যেন ছোট হতে থাকলো। সমুদ্রের স্রোত একটু একটু করে বাড়তে লাগলো। একটা ক্লিফের পাশ দিয়ে নৌকা ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যেতে থাকলো। অভিজ্ঞ চালক ছোট ছোট প্রস্তরখণ্ডগুলিকে সুনিপুণভাবে পাশ কাটিয়ে তার দক্ষতার পরিচয় দিলেন। চলে এসছি বহু প্রতীক্ষিত তানজুং গুন্ডুলে। দূর থেকে পাথরের মধ্যে গর্ত দেখেই চিনতে পারলাম যে সেটাই তানজুং গুন্ডুল। শুনেছি সব সময় সমুদ্রে যদি একটু উত্তাল থাকে তাহলে কিন্তু পৌঁছানো যায় না বিচ অব্দি। জানি না, একটা বোট তো দেখছি, তার মানে নিশ্চয়ই পৌঁছানো সম্ভব এখন। তানজুং কথার অর্থ কেপ, আর গুন্ডুল কথার অর্থ বেয়ার, অর্থাৎ তানজুং গুন্ডুল কথার অর্থ বলা যেতে পারে নির্জন অন্তরীপ। সামনে গিয়ে দেখলাম সমুদ্র খুবই অশান্ত। সেখানে নৌকা নোঙর করা একেবারেই অসম্ভব। এই যে এখানে যে হোলটা আছে, ওর সামনের জায়গাটায় নামা যাবে না, বলছে সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটায় চেষ্টা করছে নোঙর করার। প্রচণ্ড বড় বড় ঢেউ আসছে, খুবই অসুবিধা হয়ে গেছে, ওখানে নামতে পারা যাবে না মনে হচ্ছে। বলছে সামনে এই পাথরটায় নেমে ওইখানে হেঁটে যাওয়া যেতে পারে, দেখি পাথরটায় লাগাতে পারে কিনা। কিন্তু শেষমেশ তা পারা গেল না। দেখলাম অন্য যে স্পিড বোটটি ছিল তার দুজন প্যাসেঞ্জার সেখানে আটকে পড়ায় তাদের দড়ি বেঁধে বোটে ফিরিয়ে আনা হচ্ছে। বুঝতেই পারছেন নামা সম্ভব হলো না, এতটাই কারেন্ট। সমুদ্র থেকেই কিছু এরিয়াল শট নিলাম। এরপরে আমরা যাচ্ছি তেলুক লালং। একই পথ ধরে ফিরতে লাগলাম। কিছুটা যাওয়ার পর বাঁদিকে একটা বাঁক নিতে হবে, তারপর সেই পথ দিয়ে গেলে পড়বে তেলুক লালং। একটু খারাপ লাগছে যে নামতে পারলাম না আর বেশিক্ষণ থাকতে পারলাম না, কিন্তু একদিক থেকে ভালো, এত অবধি তো আসতে পেরেছি। কারণ রামাদানে এতটা আসাটাও মুশকিল না, কারণ সকলেই সকালবেলাটা ঘরের ভেতরে থাকে, আসতে চায় না। আর খুব এক্সপেন্সিভ ট্যুর নিলে তো হয়েই যাবে, কিন্তু সেটায় খরচ অনেক পড়বে। আমার যেমন এটায় খরচ পড়লো 200,000, মানে 1000 টাকা। মানে শুধু এইটা না, এটার সাথে এখন যেটায় যাচ্ছি তেলুক লালং, ওই দুটো মিলিয়ে 1000 টাকা। ধীরে ধীরে ঢুকতে থাকলাম তেলুক লালংয়ের দিকে। তেলুক কথার অর্থ উপসাগর। এখানে আসার পর সমুদ্রের রঙের পরিবর্তন দেখতে পেলাম, তার কারণ জলের নিচের প্রবালের উপস্থিতি। এই যে এরকম ছোট ছোট মাচা আছে, এদিকেও একটা আছে, দেখাচ্ছি। এই মাচাগুলোতে অনেক সময় নৌকা বেঁধে রাখা হয় সামুদ্রিক প্রাণী শিকারের সময়। তেলুক লালংয়ের কাছাকাছি চলে এসেছি। অপূর্ব একটা ভিউ দেখতে পাচ্ছি আমি, সমুদ্রের নিচটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই অঞ্চলটি হলো কোরাল ট্রায়াঙ্গেলের প্রাণকেন্দ্র। কোরাল ট্রায়াঙ্গেল হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সলোমন আইল্যান্ড, পাপুয়া নিউগিনির মধ্যে বিস্তৃত এমন একটি ত্রিভুজাকৃতি অঞ্চল যেখানে 500-রও বেশি প্রজাতির কোরালের দেখা মেলে। তেলুক লালং তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, আর এর নিচে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীও বাস করে। তাই এই পুরো অঞ্চলটিকে বলে মোস্ট বায়োডাইভার্স মেরিন এরিয়া অফ আওয়ার প্ল্যানেট। তেলুক লালংয়ের একদম অন্তঃস্থলেও দেখলাম অনেক কটা নৌকা বাঁধা আছে। সামুদ্রিক প্রাণী শিকারীদের জন্য এই অঞ্চল যেন রত্ন ভাণ্ডার। এখানে আবার এখন জোরে হাওয়া দিচ্ছে। এখানে আমার মনে হয় কোনো নামার জায়গা নেই, দেখতে হবে। আমি আসলে ওনার সাথে কমিউনিকেট করতে খুবই অসুবিধা হচ্ছে। এখানটায় নৌকাটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, এবারে আবার চলে যাচ্ছি পাশিরপুথি ভিলেজের দিকে।
পাসিরপতি ভিলেজ দেখতে পাচ্ছি এবার। দুটো লেস এক্সপ্লোর জায়গা দেখে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আপনারা যদি আসেন এসে বুঝতে পারবেন যে জায়গাগুলো কতটাই রিমোট। পাসিরপতি গ্রামে এসে রওনা দিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে, যার নাম গোয়া টোকুবেট। এটি একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা গুহা এবং তার সাথে আছে একটি ন্যাচারাল পুল। খুব কম মানুষই জানে এর অস্তিত্বের ব্যাপার। যাওয়ার পথে পড়লো একটি রাস্তা যার দুদিকেই নারকেল গাছের সারি। আমি কোথাও একসাথে এত নারকেল গাছ দেখিনি, গুনেও শেষ করা যাবে না নারকেল গাছের সংখ্যা। এই অঞ্চলটিতে অবস্থিত গ্রামগুলোতে মানুষের কাজই হলো নারকেল বিক্রি করা। বন্দরে জাহাজ এসে নারকেল নিয়ে যায় নিকটবর্তী শহর লুকের উদ্দেশ্যে। এই যে একদম কাছেই চলে এসেছি, বাঁ দিকের নিচেই সমুদ্র। গোয়া টোকুবেটের কাছের গ্রামটিতে এসে আমার স্কুটি পার্ক করলাম। এটি এই বাঙ্গাই লাউড দ্বীপের দক্ষিণতম গ্রাম। এটিও একটি জেলে গ্রাম। দেখতে পেলাম বেশ কিছু ভাসমান বাড়ি এবং তাতে রাখা আছে নৌকা। কয়েক ঘন্টার ব্যবধানে সমুদ্রের এত ভিন্ন ভিন্ন রূপ দেখব তা কখনোই ভাবিনি। শুধুমাত্র এই দ্বীপেই বোধহয় এরকম সম্ভব। এই যে সমুদ্র এটা, আর নারকেল গাছের সারি। মনে হয় এইটা দিয়ে গেলে গোয়া টোকুবেট পড়বে, বুঝতে পারছি না। গিয়ে দেখি, এখানে তো কাউকে দেখছি না। মনে হয় এই ভিতরের পথটা দিয়ে যাওয়া যাবে। বেশ অনেকটাই হাঁটতে হলো, জানি না পাবো কি পাবো না। কিন্তু অনেকক্ষণ ধরে এদিক ওদিক খুঁজেও সন্ধান পেলাম না গুহাটির। খুঁজেই পাচ্ছি না। দেখাচ্ছে এইখানেই আছে, আশেপাশেই আছে, মানে ওই জায়গাটার উপরেও চলে এসেছে যেইখানটায় গোয়া টোকুবেট দেখাচ্ছে, বুঝতে পারছি না। গাছের ডালের নিচ দিয়ে গলে সামনের পথটি ধরলাম। এটাই শেষ আশা আমার কাছে। দেখি এই রাস্তাটা গিয়ে একবার চেষ্টা করি। এই তো পেয়ে গেছি। অনেক কষ্টের পর অবশেষে পৌঁছতে পারলাম। এই জায়গাটার কথা লোকালরাও জানে না, এতটাই ঘন জঙ্গলের ভিতরে গুহাটা। এই ন্যাচারাল পুল দেখে সেখানে নামার লোভ সামলাতে পারলাম না। তারপর ফিরে এলাম আমার হোটেলে। বিকেলে শেষবারের মতো ঘুরে নিলাম ছোট টাউনটি যেখানে আমি ছিলাম। এত সুন্দর জায়গা ছেড়ে ফিরে যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু সব কিছুরই শেষ আছে। পরের দিন জাহাজে করে ফিরে এলাম নিকটবর্তী শহর লুকে এবং তারপরে 4টি ফ্লাইট পরিবর্তন করে ফিরে এলাম বাড়িতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।